তা ওডিসি কেমন লাগলো তোমার? ওডিসি অসাধারণ সিনেমা। আমার মনে হয় যে প্রত্যেক ইটস আ মাস্টার ক্লাস ইন ফিল্ম মেকিং। সিনেমা বানানোর জন্য সিনেমা দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তো এই মানে ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা একটু তুমি যদি বলো, এই বিষয়টা কি? দেখো, সব ছবি ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা, কিন্তু আগের গভর্নমেন্টের কাছ থেকে তোমার এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এই শুটিং ফরম্যাট থেকে যে বিভিন্ন নিয়ম ছিল বা ফেডারেশনে তোমাকে ইনপাতেও একটা আন্দোলনে দেখা গেছে, মানে এর উদ্দেশ্যগুলো কি ছিল? যে দাদাগিরিগুলো, এই দাদাগিরি করে যে আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রির যে খুব বেশি লাভ হয়নি সেটা আমরা সবাই জানি, এবং বাংলা ছবিতে যে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন সেটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করে কোনো লাভ নেই যে বাংলা ছবি থেকে ওভারঅল দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে। ইনফ্যাক্ট বলিউড থেকেও একজন এসে বলে যাচ্ছে যে বাংলা ছবি হাটিয়া। বেশ কয়েক বছর ধরে আমরা একটা খুব বাজে ট্রেন্ডের মধ্যে আমরা ছিলাম, সেটা হচ্ছে ডিভিডি দেখে কপি পেস্ট সিনেমা বানানো। ওভারঅল দর্শকরা বুঝতে পেরেছেন যে তাদেরকে এতদিন ধরে ঠকানো হয়েছে। এইটুকু দেখে ভালো লাগলো যে এই গভর্নমেন্টের যারা যারা আছেন তারা ইন্ডিপেন্ডেন্ট ছবি নিয়ে কথাটা তো বলছেন, যে যেভাবে খুশি কাজ করতে চাইছেন তাকে সেভাবে কাজ করতে দাও। নতুন করে আবার এই নিয়ম ওই নিয়ম, এই নিয়মের মধ্যে দিয়ে সিনেমা হয় না। সিনেমা ইজ লিমিটলেস। আজকে মগজমারির আড্ডায় আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি এসআরএফটিআই থেকে পড়াশোনা কমপ্লিট করার পর তার বন্ধুদেরকে নিয়ে একটি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস বানিয়েছেন, এবং এই সিনেমা বাংলা সিনেমাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আজকে আমরা কথা বলবো জয়ব্রত দাসের সাথে। জয়ব্রত দা, ওয়েলকাম আমাদের শোতে। কেমন আছো বলো? এই চলছে, তুমি কেমন আছো? খুব ভালো। জয়ব্রতদা, মানে তুমি সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে একটা ইন্সপিরেশন। আমি নিজেও যখন একাডেমি অফ ফাইন আর্টস প্রথম দেখতে যাই, আমার এক্সপেকটেশন ছিল না কিছু। আমি নর্মাল পোস্টার দেখেছি, তোমাকেও তখন সেভাবে চিনি না। সিনেমাটা দেখতে শুরু করি এবং তারপর তুমি যা ম্যাজিক ক্রিয়েট করেছো একটার পর একটা, মানে দেখতে 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 একদিকে হিউমার, একদিকে হাসছি, একদিকে মানে প্রত্যেকটা চরিত্রকে অদ্ভুতভাবে তুমি মানে ব্লেন্ড করেছো। কিন্তু এই সিনেমার জার্নিতে এর আগেও একটা নিউজ আমরা দেখতে পেয়েছি, নানা রকম বাধা বিপত্তি সমস্ত কিছু এসেছে। তো সিনেমাতে আসবো তার আগে জানতে চাই এই জার্নিটা, ছোটবেলা থেকে যে সিনেমায় তোমার আসা, এই জার্নিটা তুমি যদি একটু শেয়ার করো। মানে ছোটবেলা থেকে আমার সেরকম বলতে গেলে গল্পটা হচ্ছে গিয়ে তোমার ক্লাস 2 আমার তখন। আচ্ছা, আমি তখন ওই আনন্দমেলায় টিনটিন পড়তাম। ওই 2 পাতা করে টিনটিন আসতো আনন্দমেলায়। তো আমার মানে আমার মাসির ছেলের তো পুরো আনন্দমেলার কালেকশন ছিল। তো ওখান থেকে মানে পরপর পরপর ওই টিনটিনগুলোই পড়তাম, কারণ ওর বেশি পড়ার ক্ষমতা মতো কোনো হয়নি ওই কমিক্স ছাড়া। তো এরকম পড়তে পড়তে আমি একটা আনন্দমেলা পাই যেটা হচ্ছে সত্যজিৎ রায় বিশেষ সংখ্যা। তো সেখানে টিনটিন পড়তে পড়তে আমি দেখতে পাই যে প্রচুর ছবি আছে। তো সত্যজিৎ রায় উইথ ক্যামেরা অ্যান্ড এভরিথিং। তখন সত্যজিৎ রায়ের লোকটাকেও আমি চিনতাম না, মানে স্বাভাবিকভাবেই চিনতাম না। তো এবার তাতে অনেক কিছু লেখা আছে, অনেক ছবি আছে, শুটিংয়ের ছবি আছে। তো সেটা আমি তখন মাকে বলি যে এটা একটু পড়ে শোনাও যে কি আছে এখানে, কারণ ওই অত বড় আর্টিকেল। মানে ক্লাস 2-তে তোমার এরকম মানে পড়াশোনার যে একটা বই পড়া? হ্যাঁ, আমি প্রচুর বই পড়তাম। মানে তখন আমি কমিক্সই পড়তাম। এবার তখন ওই ছবিটা দেখে আমার ইন্টারেস্ট জেগেছে যে কি আছে এর মধ্যে। মাকে বলি যে পড়ে শোনাও। তো মা পুরো ওই আর্টিকেলগুলো, অনেকগুলো আর্টিকেল ছিল, তো ওগুলো পড়ে 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 আমাকে শুনিয়েছিল 2-3 দিন ধরে। তো তখন থেকে আমি তখন মাকে বললাম যে মা, আমিও বড় হয়ে চিত্র পরিচালক হব। ঠিক আছে, চিত্র পরিচালক কথাটাও আমি প্রথম ওই আনন্দমেলা থেকেই শোনা, আমার তার আগে আমার জানা ছিল। তো তখন মা ভেবেছে এমনি শুনেই যেমন বাচ্চারা বলে। এবার আমার আরেকটা স্বভাব ছিল যে ছোটবেলা থেকে আমি সিনেমা দেখতে খুব ভালোবাসতাম। সেটা মানে অন্য সময় যারা কার্টুন ফাটুন, সব আমাদের বয়সী ছেলেমেয়েরা কার্টুন দেখতো, আমি সিনেমা দেখতে খুব পছন্দ করতাম। এবার এই সিনেমা দেখতে 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 প্লাস আমার ওই একটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল যে মানে প্রসেস অফ ফিল্ম মেকিং। তো তারপরে আমি দেখতে পাই যে শুধু একটা বই নয়, এরকম সত্যজিৎ রায় বিশেষ সংখ্যা আরও কয়েকটা আছে। তো সেগুলো আমি মাকে বলে পড়াতে শুরু করি, পরবর্তীকালে নিজে পড়ি। পড়তে পড়তে আমার মনে ছোটোবেলা থেকেই একটা ইন্টারেস্ট ছিল যে আমি বড় হয়ে সিনেমা বানাবো। এবং সিনেমা দেখতে দেখতে মনে হতো যে এটা এইভাবে করা যেতে পারে, এটা এইভাবে করা যেতে পারে, যেটা ধরো ছোটোবেলায় সিনেমা বানানো ভাবাটা খুব সহজ, কারণ এখন বানাতে এসে বুঝতে পেরেছি ইটস আ ভেরি
টাফ থিং টু ডু। হ্যাঁ, মানে সব থেকে বড় কথা হচ্ছে মানে তুমি কাঁথিতে তোমার বাড়ি, কাঁথিতে পারি, হ্যাঁ। মানে আমার বাড়িও সিউড়িতে। সেই সময় আমাদের একটা ছিল না যে বড় হয়ে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাহলে স্কুল টিচার, এই চাকরির বাইরে বাড়ির লোক আর কিছু ভাবতে পারে না। না, সেটা তো আমাদের ওই ওখানকার লোকজন ভাবতেও পারতেনও না। এবার তারপরে আরেকটু বড় হতেই জানতে পারলাম যে কলকাতাতে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট আছে, যেখানে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করানো হয়। আচ্ছা, মানে এটা তুমি জানলে কোন ক্লাস সময়? 8-9 এর ক্লাস 8-9? ক্লাস 8-9-এ আমরা জানতে পারলাম। আমার সাথে আরও 2-3 জন বন্ধু ছিল যারা সিনেমা নিয়ে আগ্রহী ছিল, কিন্তু এখন তারা চাকরি বাকরি করছে। আচ্ছা। ঠিক আছে, তো আমরা একসাথে তখন ছোট্ট ক্যামেরা নিয়ে শর্ট ফিল্ম বানাবো, বানাবো, এইসব অনেক কিছু করেছি। তো তারপরে যখন ক্লাস 12-এ জানতে পারলাম এসে যে এই কোর্সটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট কোর্স। তো সেখানে একটা ছোট্ট হার্ট ব্রেক হয়েছিল, কারণ আবার 3 বছর পড়াশুনো করতে হবে। তো তারপরে আমি জয়েন্ট এন্ট্রান্সে দিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ি। পড়ার পরে যে বছরই ইঞ্জিনিয়ারিং আমার শেষ হয়েছে সেই বছরই আমি এসআরএফটির এন্ট্রান্স এক্সামটা দিই। এবং যেহেতু আমার মনে হয় আমি প্রচুর সিনেমা যেহেতু দেখেছি ছোটোবেলা থেকে, আমার ওরকম মানে আক্ষরিক অর্থে সিনেমা নিয়ে পড়াশুনো কিছু ছিল না, কিন্তু এই সিনেমা দেখার সুবিধার্থে আমার যেটা হয়েছিল যে এন্ট্রান্স এক্সাম খুব ভালো গেছিলো এবং সেইবারই আমি চান্স পাই। তো তারপরে পড়াশুনো শুরু করি এসআরএফটিতে। তো তারপরে এসআরএফটিতে পড়তে পড়তে আমার মনে হলো যে না, একটা ছবি তো বানাতে হবে। দিয়ে আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটা ফিচার ফিল্ম বানাবো, তার গল্প লিখতে হবে, এই করে এইভাবে একাডেমির জার্নিটা শুরু। মানে এটা তুমি এসআরএফটিআই পড়তে পড়তে এই প্ল্যানিং স্টার্ট চলছে। আচ্ছা, সিনেমা বানানোর ক্ষেত্রে মানে তুমি যেটা বললে যে একদিকে প্রচুর তুমি ছোটবেলা থেকে সিনেমা দেখেছো, মানে কোনটা বেশি মনে হয়েছে যে একটা সিনেমা তৈরি করার পর এই দেখাটা বেশি কাজে লেগেছে, নাকি ছোটবেলা থেকে বড় হতে গিয়ে তোমার চারপাশে যেটা দেখেছো এটা সব থেকে বেশি ওয়ার্ক করেছে? আমার মনে হয় দুটোই দুটোই আমার আমার যে পার্সোনালি মনে হয় যে সিনেমা বানানোর জন্য সিনেমা দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা পৃথিবীতে যত সিনেমা তৈরি হয়েছে, এটা আমার প্রসেস। আমি প্রচুর ছবি দেখি এবং আমি এভরিডে একটা করে ছবি দেখি। সেটা গতকাল রাতেও দেখেছি, আজকেও গিয়ে একটা দেখবো। এটা আমার একটা অভ্যেস তৈরি হয়েছে। আমার মনে হয় যে আশেপাশের যে পারিপার্শ্বিকটা আমরা যেটা ইভলভ করি বা যেটা আমরা নিচ্ছি বাইরে থেকে, সেটা কিভাবে সিনেম্যাটিকভাবে আমরা দেখাতে পারি, সেটার জন্য কিন্তু সিনেমা দেখার অভ্যেসটা খুব দরকার। না না, একদমই তাই। মানে মানে এই সিনেমা দেখাটা কি তুমি মানে চুজ করো কিভাবে, যে কোনো পপুলার সিনেমা সেইভাবে দেখছো নাকি র্যান্ডাম কোনো সিনেমা? না, র্যান্ডাম দেখি না আমি। মানে এই সিনেমা সিলেকশনটা করো কিভাবে? সিলেকশন করি, ধরো পপুলার সিনেমা যা যা ছিল পৃথিবীতে অলমোস্ট আমার সবই দেখা হয়ে গেছে এখনো অবধি। আচ্ছা। এখন আমি সিলেকশন করি যেগুলো লেস পপুলার কিন্তু হুইচ আর হাই রেটেড, নট ওভার হাইপড, সেই ছবিগুলো এখন দেখি। ধরো পপুলার সিনেমা যা যা ছিল আমার মনে হয় আমি সবই দেখে ফেলেছি আজ অব্দি। রিসেন্ট কি দেখলে যেটা সব থেকে ভালো লাগলো তোমার? রিসেন্ট আমি প্রতিদিন তো প্রচুর সব ছবি দেখছি। রিসেন্ট যেটা দেখলাম সেটা হচ্ছে ওডিসি। ওডিসি যদি আমাকে জিজ্ঞেস করো, ইটস আ মাস্টার ক্লাস ইন ফিল্ম মেকিং। আমি মানে ওডিসি, তোমার এই প্রশ্নটা তো একটা আসতাম, মানে এই প্রশ্নটা যদি আমার নয়, মানে আমার এক বন্ধু রূপমেরই প্রশ্ন এটা, আচ্ছা, যে মানে তোমার সিনেমার ক্রেডিটে ছিল ক্রিস্টোফার নোলান, ক্রিস্টোফার ট্যারেন্টিনো। ক্রিস্টোফার ট্যারেন্টিনো, sorry। তো সেখানে এই ওডিসির একটা জার্নি, তা ওডিসি কেমন লাগলো তোমার? ওডিসি অসাধারণ সিনেমা। আমার মনে হয় যে প্রত্যেক, ইটস আ মাস্টার ক্লাস ইন ফিল্ম মেকিং। ওডিসি তুমি সাউন্ড ডিজাইন দেখো, কিভাবে গল্পটা ট্রিটেড সেটা যদি দেখো, কিভাবে প্রত্যেকটা সিনের বিল্ড আপ দেখো, ইটস আ মাস্টার ক্লাস ইন ফিল্ম মেকিং। আমি ওডিসি এখন অবধি 3বার দেখেছি রিলিজ হওয়ার পরে। তো একবার সাউথ সিটিতে দেখলাম, একবার তোমার মানি স্কোয়ার পিভিআর পিএক্সএলে দেখলাম, আর একবার নর্মাল স্ক্রিনে এমনি দেখেছি বন্ধুদের সাথে। তো ওডিসি এইটুকুই বলবো, ইটস আ মাস্টার ক্লাস ইন ফিল্ম মেকিং। মানে এভরিওয়ান আচ্ছা, এই যে অ্যাসপায়ারিং টু বি আ ওডিসি মানে একটা শুড ওয়াচিং দিস ফিল্ম। একদম মানে ওডিসির যে একটা চারিদিকে সোশ্যাল মিডিয়াতে চলছে বিভিন্ন রকম, যে আইম্যাক্স ফরম্যাটে, যেহেতু এটা একটা পুরো শুটিংটাই হয়েছে আইম্যাক্স ফরম্যাটে, তো একটা নর্মাল স্ক্রিনে বা আইম্যাক্স ফরম্যাটে মানে এই ডিফারেন্সটা কি রয়েছে? মানে তুমি তো অনেকগুলো স্ক্রিনে দেখেছো। আমি তো স্ক্রিনে দেখেছি। দেখো পিভিআর পিএক্সএল আর সাউথ সিটি আইম্যাক্সটা অলমোস্ট সেম স্ক্রিন সাইজ। এবার এই দুটো যে স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও, এটা একটু টেকনিক্যাল কথা, অ্যাসপেক্ট রেশিও ইজ নিয়ার অ্যাবাউট 1.80:1। আর মানে ব্যাপারটা হচ্ছে একটুখানি আয়তকার, কিন্তু ওপর নিচে অনেকটা এরিয়া বা মোর তোমার কি বলবো যে পিকচারটা তুমি পাবে। আর আইম্যাক্স যেটা অ্যাকচুয়াল ফরম্যাটে শ্যুট হয়েছে, দ্যাট ইজ 1.43:1। ব্যাপারটা হচ্ছে অনেকটা আরও একটা উঁচু, মানে অনেকটা তোমার কি বলবো
বক্স জোনের একটা তোমার স্ক্রিন সাইজ 1.43:1। আমাদের এখানে যে আইম্যাক্স স্ক্রিনগুলো আছে দিজ আর মোস্টলি 1.80:1। ওকে। আর আমরা নর্মালি যে ফরম্যাটের সিনেমা দেখি, আমাদের ম্যাক্সিমাম ইন্ডিয়াতে যে সিনেমা হলগুলো আছে সেগুলো হচ্ছে 2.39:1। ওটা হচ্ছে আরেকটু লম্বাটে, তার যেটাকে বলা হয় সিনেমাস্কোপ। সিনেমাস্কোপ। এবারে ব্যাপারটা হচ্ছে কি, যেটা আমরা লুজ আউট করছি সেটা হচ্ছে কি মোস্টলি ওপর আর নিচের অনেকটা স্ক্রিন স্পেস, যেটা আইম্যাক্সের অ্যাকচুয়াল ফরম্যাটে দেখলে আমরা পুরো স্ক্রিনটা দেখতে পাবো। আমাদের এখানকার যে আইম্যাক্সগুলো আছে তাতে একটু কম দেখতে পাচ্ছি, আর ধরো যেগুলো নর্মাল স্ক্রিনে দেখলে 2.39 দেখলে আর একটু সিনেমাস্কোপ হিসেবে দেখতে পাচ্ছি। কিন্তু এইটা বলার পরেও আমি একটা জিনিস বলবো, যেহেতু এটা ফিল্মে শ্যুট করা এবং আইম্যাক্স ফিল্মে শ্যুট করা, আমরা যে রেশিওতেই দেখি না কেন, সেই যে ইমেজ কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ডিজিটালে আসা সম্ভব না। বুঝতে পেরেছো? আমরা হয়তো কিছুটা স্ক্রিন স্পেস লুজ করছি যে কোনো ফরম্যাটে দেখার জন্য, কিন্তু যেটুকুই আমরা স্ক্রিনটা দেখছি বা যে ইমেজ কোয়ালিটি আমরা দেখছি, যেহেতু এটা ফিল্মে শ্যুট, আইম্যাক্স ফিল্মে, এটার নেটিভ রেজলিউশন যদি আমাদের এতে বলা হয়, এটা ইজ নিয়ার অ্যাবাউট 18K রেজলিউশন। 18K মানে ডিজিটালের যদি আমরা কাউন্টার পার্ট করি 18K রেজলিউশন। আমরা বাকি ছবিগুলো দেখি যেটা নেটিভলি শ্যুট হয় 4K-তে, আমরা আবার এখানে স্ক্রিনগুলো মনে হয় ম্যাক্সিমাম কিছু হয়তো রয়েছে যেগুলো 4K প্রজেকশন করছে, ম্যাক্সিমাম আমাদের 2K প্রজেকশন। এবার বেসিক্যালি যেহেতু প্রজেকশন 2K-তে হচ্ছে, কিন্তু যেহেতু নেটিভলি ছবিটা 18K রেজলিউশনে তোলা, তুমি যে স্ক্রিনে যে ছবির প্রজেকশনটা দেখছো, দিস ইজ বেটার দ্যান এনি ফিল্ম দ্যাট ইজ বিন শট ডিজিটালি। বুঝতে পেরেছো? কারণ নেটিভ যে আমি প্রিন্টটা তুলেছি সেটা তো অনেক বেশি হাই রেজলিউশনের প্রিন্ট। বুঝতে পেরেছো? বাপরে। না এমনি তো মানে শোনা হয় একটা ফিল্মে আগে যে সিনেমারও শুট হয়েছে এগুলো নাকি আজকের ডেটে মানে আপ টু 12K অবধি রেজুলেশনে সেটাকে আউট দেওয়া যায়। একদম একদম। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার সিনেমার ক্ষেত্রেও আরেকটা টার্ম খুব শুনতে পাচ্ছি, মানে পাচ্ছিলাম আর কি, বা আরও সবাই বলে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। হ্যাঁ, তো এই মানে ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা একটু তুমি যদি বলো, এই বিষয়টা কি? দেখো, সব ছবি ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা। কিন্তু যে ছবির পেছনে বড় বড় স্টুডিওর ব্যাকআপ থাকে তাতে দেখবে ইন্ডিপেন্ডেন্ট ছবিটা বানানো সম্ভব হয় না। তার কারণ হচ্ছে গিয়ে স্টুডিও এক্সিকিউটিভ বা স্টুডিও যারা থাকেন তারা বলবেন যে এই জায়গাটা এরকম কর, এই জায়গাটা এইভাবে কর, আচ্ছা। এবং তোমাকে বিভিন্ন কিছু সেট অফ রুলস বলে দেওয়া হয়, সেই রুলসের মধ্যে দিয়ে তোমাকে ছবিটা বানাতে হবে, এবং তার ডিস্ট্রিবিউশন প্যাটার্ন এরকম হবে, এবং পুরোটাই একটা নিয়মের মধ্যে থাকে। তাই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ছবির সংজ্ঞাটা আলাদা। এবার যে ছবি আমরা উইদাউট এনি স্টুডিওর ব্যাকআপ, যে ছবি আমরা কারুর এই যে বলে দেওয়া, যিনি ছবিটা বানাচ্ছেন না তিনি এসে বলে দিচ্ছেন যে এটা এইভাবে করতে হবে, ওটা এইভাবে করতে হবে, আমার মনে হয় যে সেই ছবিগুলো ওই পথে না হেঁটে নিজেদের মতো করে বানানো হয়, সেগুলো ইন্ডিপেন্ডেন্ট। মানে একটা কথা যেটা অনেকে হয়তো বলে দেয় ফট করে, দুটো কথা বলতে তো সময় লাগে না, যে মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার মানে হচ্ছে ওই বাজেট বাঁচানোর একটা রাস্তা আর কি। মানে অনেকে বলে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, বাজেট নেই, মানে এই বাজেটটাই কি মেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মকে পোর্ট্রে করছে? না না, একেবারে এটা আমার মনে হয় না, আমার একেবারেই তাই মনে হয় না। পৃথিবীতে বহু জায়গায় বহু ইন্ডিপেন্ডেন্ট ছবি আছে যেগুলো অনেক বেশি বাজেটের তৈরি করা ছবি। তোমার লাস্ট ইয়ার যে ছবিটা অস্কার পেয়েছিল আনোরা বলে, দ্যাটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। তার বাজেট কিন্তু খুব বেশি, মানে খুব কম কিছু নয়, সেই অর্থে বাজেট যথেষ্ট বেশি। এবং ধরো লাস্ট মানে এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা হচ্ছে অবসেশন, দ্যাট ইজ অলসো মেড ইন্ডিপেন্ডেন্টলি, বাট তারপরে লেটার অন ডিস্ট্রিবিউটেড ইন আ ট্র্যাডিশনাল ওয়ে। তো বেসিক্যালি বাজেট আমার মনে হয় না যে ইন্ডিপেন্ডেন্ট ছবির একটা তোমার কি বলবো, যে বাজেট কম হলে ইন্ডিপেন্ডেন্ট ছবি, বাজেট বেশি হলে ইন্ডিপেন্ডেন্ট ছবি না। আমার মনে হয় যে একটা ট্র্যাডিশনাল স্টুডিও সিস্টেম, এবং স্টুডিওর যারা যারা থাকেন, যারা যারা সিনেমার কীভাবে তৈরি হবে সেটাকে ডিসাইড করেন, তো সেইগুলো ছাড়া যে সিনেমাগুলো তৈরি হয় সেটা ইন্ডিপেন্ডেন্ট ছবি। যেমন আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ছবির কথা মনে পড়ছে, সেটা হচ্ছে সিন সিটি। ইটস অলসো অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। কি না মানে প্লাস তোমাকে খুব রিসেন্ট টাইমে তোমার সিনেমার রিলিজের সময় থেকে বেশ কিছু আন্দোলনেও দেখা গেছে, সেটা ফেসবুক হোক বা সামনে দাঁড়িয়ে।
তো তুমি এমন একটা টাইমে একটা সিনেমা বানিয়েছো যে সময় আমাদের সরকার একরকম ছিল, আবার তোমার পরের একটা প্রজেক্টের প্ল্যানিং করছো যেখানে দাঁড়িয়ে সরকার অন্য সরকার পুরোপুরি। তো মানে আগের গভর্নমেন্টের কাছ থেকে তোমার এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এই শুটিং ফরম্যাট থেকে যে বিভিন্ন নিয়ম ছিল বা ফেডারেশনে তোমাকে ইনপাতেও একটা আন্দোলনে দেখা গেছে, মানে এর উদ্দেশ্যগুলোও কী ছিল? এই উদ্দেশ্যগুলো যারা করছিলেন তারাই ভালো বলতে পারবেন যে কি উদ্দেশ্যে তাদের মনে হয়েছিল ছবিটা আটকে দেওয়া উচিত, সেটা তারাই ভালো বলতে পারবেন। এবার আমার কাছে একটাই বক্তব্য ছিল যে আমরা ছবিটা কষ্ট করে বানিয়েছি এবং ছবিটা রিলিজ করতে দিতে হবে, এবং এই যে রিলিজ করতে দিতে হবে কথাটা আমি বলছি, এই জায়গাতেই যে আমাদের কেন যেতে হয়েছিল সেটা আগের সরকারের লোকজনই বলতে পারবেন। যে তারা বসে একটা ঘরের মধ্যে কন্ট্রোল করছেন যে কোন ছবি রিলিজ হবে, কোন ছবি রিলিজ হবে না, কোন ছবি কবে রিলিজ হবে, এবং সেগুলো তারা ইনফ্যাক্ট ক্যামেরাও পর্যন্ত, যে একটা বাজেটের মধ্যে এই ক্যামেরা ছাড়া shoot করা বাজেটের যাবে মধ্যে এই ক্যামেরায় শ্যুট করা। আরে ভাই, আমার কাছে যদি 10 লাখ টাকা থাকে ছবি বানানোর জন্য, আমি যদি ঠিক করি যে আমি 8 লাখ টাকা ক্যামেরার পেছনে খরচা করবো, সেটা তো আমার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন হওয়া উচিত। আমি 2 দিন শ্যুট করবো, 8 লাখ টাকার ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করবো, সেটা তো আমার ব্যাপার। আপনি একটা ঘরে বসে ঠিক করে দিচ্ছেন যে এই বাজেটের ছবি হলে সেটাতে এই জিনিস হবে, এই বাজেটের বেশি ছবি হলে সেটাতে এই জিনিস হবে। এই যে দাদাগিরিগুলো, এই দাদাগিরি করে যে আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রির যে খুব বেশি লাভ হয়নি সেটা আমরা সবাই জানি, সেটা স্ট্যাটিস্টিক্স তাই বলছে। বাংলা ছবির যে এখনো অবধি ওভারঅল কোয়ালিটি সেটাও তাই বলছে, এবং বাংলা ছবিতে যে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন সেটা আমরা সবাই জানি, এটা অস্বীকার করে কোনো লাভ নেই যে বাংলা ছবি থেকে ওভারঅল দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে, তো সেটা তাই বলছে। তাহলে ইনফ্যাক্ট বলিউড থেকেও একজন এসে বলে যাচ্ছে যে বাংলা ছবি ঘাটিয়া, ঘাটিয়া, বাংলা ছবি এবং ঘাটিয়া। আমার যদি মনে হয় যে তিনি যেটা বলছেন সেটা কি খুব খারাপ কিছু বলেছেন, আমরা যদি ভেবে দেখি, ধরুন কয়েকটা ছবি আমাদের ভালো ছবি হয়েছে, কিন্তু কয়েকটা ছবি তো একটা ইন্ডাস্ট্রির মানে কেমন সেটাকে ডিফাইন করতে পারে না। আমরা যদি আজ থেকে 40 বছর আগেকার বাংলা ছবিগুলো দেখি, যা যা ছবির নাম তুমি বলবে, যা যা ছবির নাম তুমি আসবে, সেগুলো প্রত্যেকটাই অ্যাজ আ সিনেমা ভালো সিনেমা। সেখানে শুধু সত্যজিৎ রায় নয়, সত্যজিৎ রায়ের সমসাময়িক অন্য যারা ডিরেক্টর ছিলেন তারাও কিন্তু ভালো সিনেমা বানিয়েছেন, ক্রমাগতভাবে ভালো সিনেমা তৈরি হয়েছে। এবং আমরা বাংলাতে একটা, যেটা আমার পার্সোনালি মনে হয় যে বেশ কয়েক বছর ধরে আমরা একটা খুব বাজে ট্রেন্ডের মধ্যে আমরা ছিলাম, সেটা হচ্ছে ডিভিডি দেখে কপি পেস্ট সিনেমা বানানো। ঠিক আছে, এটা ছিল আমাদের মধ্যে। এবং মানে এই কালচারটা কি অনেক দিন ধরেই রয়েছে নাকি এটা রিসেন্ট টাইমে পরে? না, এটা তো দেখো রিসেন্ট টাইমসে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা অরিজিনাল ছবিগুলো দেখছেন। যে এই কপি পেস্ট ছবি বানানো তো মানে এখন তো ওটিটির দৌলতে সব সমস্ত কিছুই সিনেমাই সবার মানুষ কাছে দেখতে অ্যাক্সেসেবল, যে পাচ্ছে। কেউ তো আর সবাই জানে যে কোন ছবিটা কোত্থেকে তৈরি হচ্ছে। তো এই যে ট্রেন্ডগুলো আমরা করেছি, যেগুলো আমরা তৈরি করেছি, যে ডিভিডি দেখে কপি পেস্ট সিনেমা বানাবো সেটা হিট হয়ে যাবে, সেই ট্রেন্ডটা থেকেও কিন্তু দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। ওভারঅল দর্শকরা বুঝতে পেরেছেন যে তাদেরকে এতদিন ধরে ঠকানো হয়েছে। এটা আমার সাথে বিভিন্ন দর্শকের যখন কথা হয়েছে তারাও তাই বলেছেন, যে তারা বুঝতে পেরেছেন যে এই ইন্ডাস্ট্রি তাদেরকে ঠকাচ্ছে। তো কাজেই এখন তারা কিন্তু প্রচণ্ড স্মার্ট, তারা একটা ট্রেলারের 10 সেকেন্ড দেখে বুঝতে পারেন যে ছবিটা তারা দেখতে যাবেন না যাবেন না। তো যাই হোক, আশা করি যে কথা নিয়ে কথাটা এলো, যে যে দাদাগিরিটা চলতো সেই দাদাগিরিতে তো ইন্ডাস্ট্রির কিছু ভালো হয়নি। আশা করি এখন নতুন গভর্নমেন্ট আসার পর সেই ধরনের দাদাগিরি চলবে না, এবং তাতে আমরা নতুন ভবিষ্যৎ যাতে ভালো হয় সেটার জন্যই আমাদেরকে কাজ করতে মানে হবে। তুমি বলছো এই সময়টা হচ্ছে উপযুক্ত একটা সময় যেখানে যে কোনো স্বাধীন পরিচালকরা তাদের মতন করে সিনেমাটা বানাতে পারবে। অবশ্যই অবশ্যই, আমি রিসেন্টলি একজন শ্রমিক ভট্টাচার্যের একটা ইন্টারভিউ দেখছিলাম, ওনারাও বলছেন যে তারা ভেবেছেন যে ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা কম বাজেটের ছবি বানাচ্ছে বা নিজেদের মতো করে ছবি বানাতে চেষ্টা করছে তাদেরকে যাতে সুযোগ করে দেওয়া যায় সেই ব্যাপারে তারা কথা বলেছেন। আমার এইটুকু দেখে ভালো লাগলো যে এই গভর্নমেন্টের যারা যারা আছেন তারা ইন্ডিপেন্ডেন্ট ছবি নিয়ে কথাটা তো বলছেন। রাইট। হ্যাঁ, এবার কি কাজ হবে সেটা তো ভবিষ্যতই বলবে, কিন্তু আগের সরকারের যারা ছিলেন তারা তো সেই ব্যাপারে তারা তো ইন্ডিপেন্ডেন্ট ছবির এক্সিস্টেন্সই তারা মেনে নিতেন না। আমাদেরকে তো বলা হয়েছিল যে ইন্ডিপেন্ডেন্ট ছবি তোমরা হলে রিলিজ করছো কেন? আচ্ছা। হ্যাঁ, তোমার তো ফেস্টিভ্যালে রিলিজ হবে, তোমরা তারপর যা হবার হবে, তুমি হলে রিলিজ করছো কেন? আচ্ছা, মানে তোমার সিনেমা তুমি হলেও রিলিজ করতে পারবে? করতে পারবো না, কারণ ইন্ডিপেন্ডেন্ট ছবি। আচ্ছা। ঠিক আছে, হলে রিলিজ করার কি আছে, তুমি 2-3টে হলে রিলিজ করো, তারপর তুমি ফেস্টিভ্যালে চালাও। এটাই ছিল ওনাদের ধারণা অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম।
যাই হোক। মানে আমার মনে হয় এই ভয়টা আরো অনেক এইরকম দর্শকদের মানে পরিচালকদের কাছেও, যারা হয়তো আগামী দিনে সিনেমা বানাতে চাইছে, তাদের মনে হয় এই ভয়টা হয়তো ঢুকেছিল যে কি করে এগোবো, একটা সিনেমাকে একদম রিলিজ একদম করতে দেওয়া হচ্ছে একদম না। একদম। এবং মানে তোমার সিনেমাটা অ্যাকচুয়ালি বলতে গেলে একটা আন্দোলন, মানে এটা সিনেমা ক্রিয়েটিভ দিকটাও যদি বাদ দিই, সত্যি এটা একটা আন্দোলন যেখানে প্রচুর মানুষকে এই সাহসটা জুগিয়েছে যে একদম। হ্যাঁ তারাও কিছু একটা বানাতে পারবে। এবং সেটা আজকে রিলিজ, যেমন তোমার সিনেমা নন্দন রিলিজ হলো, হুম মানে একটা টাইমে এই নন্দনে হচ্ছে প্রচুর এরকম সিনেমা পেয়েছি যে ভায়োলেন্স আছে, হুম এই আছে, বা হুম কখনো হুম। এটাও শোনা গেছে যে অমুক পলিটিক্যাল পার্টির কোনো অভিনেতা এখানে কাজ করছে, কারেক্ট কারেক্ট। তার জন্য নেওয়া আছে। আচ্ছা এইটা কি কতটা সামঞ্জস্য, যে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল যদি অন্য কোনো মানে শিল্পীর থাকে, তাতে কি সিনেমাতে কোনো সমস্যা না হচ্ছিল তো, সেই জন্যই তো আমাদের ছবি নন্দনে রিলিজ হয়নি প্রাথমিকভাবে। আচ্ছা। তো আমরা বেসিক্যালি 3বার রিলিজ করেছি ছবিটাকে, প্রাথমিকভাবে নন্দনে রিলিজ হয়নি। দ্বিতীয়বার যখন রিলিজ করেছিলাম তখনও মানে আগের গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তখনও আমাদের নন্দনও রিলিজ হয়নি। তারপরে যখন ক্ষমতা চেঞ্জ হলো, তখন আমরা যখন আবার রিলিজ করলাম, তখন নন্দনে আমাদের ছবি জায়গা পেয়েছে। তো এই প্যাটার্ন থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে গভর্নমেন্টের প্রবলেমের জন্যই রিলিজ হয়নি। না না, একদমই তাই। আচ্ছা মানে আমাকে একটা জিনিস বলো, ধরো একটা সিনেমা দিয়ে তো আর বাংলা ইন্ডাস্ট্রির মুখ ফিরিয়ে আনা সম্ভব নয়, বা দর্শককে নতুন করে হুম। আজকে আস্তে আস্তে একটু একটু করে এটা সবাই মানুষ বুঝতে পারছে যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কি বা কোয়ালিটি কি। তুমি যদি কখনো গভর্নমেন্টকে কোনো প্রপোজাল দেওয়ার সুযোগ পাও যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ভালোর জন্য, এবং সমস্ত যারা মেকার্স রয়েছে সবার জন্য, যদি তোমার একটা মেসেজ থাকে, সেটা কি হবে? আমার মনে হয় একটাই জিনিস, একটাই মেসেজ থাকবে আমার, সেটা হচ্ছে যে যেভাবে খুশি কাজ করতে চাইছেন তাকে সেভাবে কাজ করতে দেওয়া হোক। নতুন করে আবার এই নিয়ম ওই নিয়ম, এই নিয়মের মধ্যে দিয়ে সিনেমা হয় না। সিনেমা ইজ লিমিটলেস। তুমি কোনো নিয়মের মধ্য দিয়ে কোনো সিনেমা তৈরি হওয়া সম্ভব না। এই নিয়মটা যদি আমাদের, এই নিয়মের যে ইম্পোজমেন্ট অফ নিয়ম, এটা যদি না থাকে, তাহলে লিগ্যালি যেভাবে সবাই কাজ করেন সেই লিগ্যাল ওয়েতে যদি যে যেভাবে খুশি যে কোনো কাজ করতে চান সেটা তাকে করতে দেওয়া উচিত। আমি বলছি না যে ইলিগ্যাল কিছুকে সাপোর্ট করতে, ঠিক আছে, কিন্তু লিগ্যালি যে কোনো প্রসেসকে তার মতো করে সেটা করতে দেওয়া উচিত। আমার মনে হয় যে পৃথিবীতে যত আমরা সিনেমা আন্দোলন দেখেছি, প্রত্যেকটা আন্দোলন, তুমি যদি ফ্রেঞ্চ নিউ ওয়েভের কথা বলো, বা তুমি ইটালিয়ান নিউ রিয়েলিজমের কথা বলো, বা যে কোনো ফিল্ম মুভমেন্ট যদি দেখো, প্রত্যেকটা ফিল্ম মুভমেন্টই ছিল এই যে বেঁধে দেওয়া নিয়মের এগেনস্টে গিয়ে সিনেমা বানানো। তো আমার মনে হয় যে যদি এই নিয়মের যে এই শেকলটা না থাকে, তাহলে লিগালি যে যেভাবে চান সেইভাবেই যাতে কাজ করতে পারেন, সেইটুকুই আমি বলব। বাকি কোন ছবি খারাপ কোন ছবি ভালো, দর্শকরা প্রচণ্ড বুদ্ধিমান, তারা সেটা শুক্রবার ছবি রিলিজ হলে সোমবার দিন হল থেকে ছবি নামিয়ে দিতে পারেন। সেটা দর্শকদের সেই ক্ষমতা আছে, বাকিটা দর্শকের হাতে। না না, একদমই। আহ, মানে অ্যাকচুয়ালি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ওরা যেটা বলছে যে সিনেমা, মানে সিনেমা একটা সামাজিক দায়বদ্ধতা একদিকে যেমন রয়েছে, আরেকদিকে হচ্ছে একজন পরিচালকের স্বাধীন ভাবনা চিন্তা, যে না আমি এটা দেখাতে চাই, আমি এটা বানাতে চাই। তো এই দুটোর মধ্যে তোমার কি ভাবনা? দেখো, আমার মনে হয় যে এই যে কথাটা আমরা বললাম যে সামাজিক দায়বদ্ধতা, হুম। কোনো ছবিটা মনেই হতে পারে যে আমার কোনো সামাজিক দায়বদ্ধতা নেই। এরকম প্রচুর সাকসেসফুল ছবি আছে। এবার পরিচালকের একটা জিনিস মনে হচ্ছে উনি ওটা দেখাতে চান। আমি এখানে আবারও বলছি একই কথা, যে যদি পরিচালকের মনে হয় উনি একটা এ টাইপের সিনেমা বানাবেন বা বি টাইপের সিনেমা বানাবেন, সেটা তার বানানোর স্বাধীনতা থাকা উচিত। সেই ছবি দর্শকেরা দেখবে কিনা সেইটার স্বাধীনতা দর্শকদের সবসময়ই আছে। তো সেভাবেই সিনেমা হওয়া উচিত। কি বললাম বুঝতে পেরেছো? এই যে ধরো আমি বলছি একটা কথা, যখন আমরা বলে দিচ্ছি যে একটা সামাজিক দায়বদ্ধতা, একটা সিনেমার এই থাকা উচিত, একটা সিনেমা ওই থাকা, এই উচিত ব্যাপারটাও থাকা আমাদের উচিত নয়। হ্যাঁ মানে একটা নিয়ম উঠে এসেছে, কোথা থেকে এসেছে কেউ জানে না, কেউ জানে না। কিন্তু কথায় কথায় ওই ঠাকুমাদের মতো তারাও হ্যাঁ বলতো যে আমাদের এইরকম শুনেছি। হ্যাঁ, তারপরে যেমন ধরো একটা, বাংলা সিনেমা এরকম হয়। হ্যাঁ বাংলা সিনেমা কেমন হয় সেটা মানে সেটা পরিচালকদের উপর ডিপেন্ড করে যে বাংলা সিনেমা কেমন হবে। আজকে যদি ধরো হলিউডের যদি আমরা কথা বলি, হলিউডে ধরো 1920s থেকে মানে প্রপার সিনেমা তৈরি হওয়া শুরু হয়েছে, সেখানে একটা ধাঁচ ছিল। তাহলে যদি হলিউডের লোকজন বলতো যে না ইংরেজি আমাদের হলিউড সিনেমা এরকম হয়, তাহলে কি আজকে
এই যে সিনেমার প্রোগ্রেশন হয়েছে, ইফ ইউ লুক অ্যাট দেয়ার হিস্ট্রি অফ সিনেমার প্রোগ্রেশন, তাহলে কি সেটা হতো? তাহলে কি ফিল্ম নয়ারের জন্ম হতো না? হতো না তো। কারণ ওই ছবিটা তো ওরকম হতো না। ফিল্ম নয়ার তো সম্পূর্ণ একটা ডিফারেন্ট টাইপ অফ ট্র্যাডিশন স্টার্ট করেছে, তারপর একটা ওই ধাঁচের অনেক মানে একটা ছবি অন্য আছে। ভাবনা চিন্তা। একেবারেই। তারপর নিও নয়ার যে ফিল্ম টাইপ, সেটা তো আগে হতো না। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই যে বেঁধে দেওয়া, যে এইরকম সিনেমাটা হচ্ছে বাংলা সিনেমা, এরকম সিনেমা উড়িয়া সিনেমা, এরকম কোনো বেঁধে দেওয়ার জায়গা থাকতে পারে না। সিনেমা ইজ অলওয়েজ লিমিটলেস, সিনেমা ইজ অলওয়েজ ইভলভিং, এবং সেই ইভলভ সিনেমাকে সেই ইভলভমেন্টটা হতে দেওয়া উচিত। তুমি যদি বলো যে এই সিনেমাটা এরকম নয়, তাহলে সেটা আমি বলবো যে সিনেমার প্রতি ইনজাস্টিস করা হয়। এবার ধরো ফিল্ম, আমাদের বাংলা সিনেমাটা নতুন টাইপ অফ জনরা আমরা আজ থেকে 20 বছর পর আমরা আবিষ্কার করলাম, হতেই পারে সেটা। এবং হ্যাঁ, সেটা মানে ভালো কি খারাপ সেটা তো অডিয়েন্স দেখবে। মানে এমন যেভাবে বলি এখন পাল্প ফিকশন, মানে তোমার সিনেমাটাকে একটা বলা হয় পাল্প ফিকশন, কারণ এই পাল্প ফিকশনটাও তো একটা জায়গা থেকেই উঠে এসেছে, একজন পরিচালকের ভাবনা চিন্তা থেকে। একেবারে। আচ্ছা, এই পাল্প ফিকশন ব্যাপারটা তুমি যদি একটু দর্শকদেরকে একটু ইজি ভাবে একটু বুঝিয়ে দাও। দেখো, পাল্প ফিকশনের যে জনরাটা, সেটার হিস্ট্রিটা হচ্ছে গিয়ে ছোট ছোট চটি বই বিক্রি হতো আগে। সেটা বাইরে আমাদের তোমার আমেরিকাতেও হতো, এখানেও হতো। সেখানে, হ্যাঁ, এখানেও হতো। সেটা হচ্ছে কি ফিকশন, যেটা তুমি অন দ্য গো পড়বে এবং সেটা তুমি ফেলে দেবে বা তুমি বাড়িতে রাখবে। আমাদের এখানকার অন্যতম এরকম উদাহরণ হচ্ছে গিয়ে স্বপন কুমারের পুরো সিরিজটা। আচ্ছা। ঠিক আছে, ছোট ছোট চটি বই, দীপক চ্যাটার্জি, সেই গল্পটা তুমি পড়বে, তারপর দেখবে এটা প্রতি সপ্তাহে একটা করে বেরোতো। তো পাল্প ফিকশনের যে পুরো যে এই জনরাটা এসেছে ওখান থেকে। তাই সেই গল্পগুলোর যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা গল্পই যে খুব খুব একটা রিয়েলিটি বেসড গল্প সেটা নয়। সেই গল্পে অনেক কিছু হতো যেটা সাধারণভাবে হয় না। সেই গল্পে এমন অনেক কিছু জিনিসপত্র ঘটতো যেটা সাধারণ জীবনে আমরা দেখি না। তো সেই ধরনের গল্পগুলো থেকেই পাল্প ফিকশন কথাটার জন্ম। এবং তারপরে কুইন্টিন ট্যারান্টিনো একটা ছবি বানান যেটার নামই হয় পাল্প ফিকশন। তুমি যদি পোস্টারটা খেয়াল করে দেখবে, পাল্প ফিকশন ছবিটার পোস্টারটাই ছিল অ্যাজ ইফ যেন ওরা একটা বইয়ের কভার। রাইট। এবং কর্নারে দেখবে একটা 10 সেন্টস দাম একটা স্টিকার লাগানো আছে। তো ওইভাবেই ওই ধরনের বইগুলো বিক্রি হতো। তো ওখান থেকে ওই ধাঁচের যে গল্পগুলো রিয়েলিটিতে খুব সচরাচর হয় না, সেই ধরনের গল্প থেকেই যে সিনেমাগুলো তৈরি হয়েছে সেটাকে বলে পাল্প ফিকশন। এবার এই পাল্প ফিকশনের যে জনক কিন্তু কুইন্টিন ট্যারান্টিনো নন সিনেমার ক্ষেত্রে। আচ্ছা। ওই ধরনের বই থেকে 80s হলিউডে প্রচুর ছবি হয়েছে। সেগুলোকে আমরা হলিউডের বি গ্রেড ছবি বলতাম। বি গ্রেড ছবি বলতাম। এবং সেটা একটা কিন্তু ক্রমাগতভাবে সেই ধরনের প্রচুর ছবি তৈরি হয়েছে। তোমরা নিশ্চয়ই জ্যাঙ্গো আনচেন্ডের নাম শুনেছো, কুইন্টিন ট্যারান্টিনোর ছবি। জ্যাঙ্গো আনচেন্ডের কিন্তু যে জ্যাঙ্গো নামটা, ওটা নিয়ে কিন্তু আগে একটা ছবি হয়েছে, দ্যাট ওয়াজ হলিউডের একটা বি গ্রেড ছবি। এই যে জ্যাঙ্গোর যে কথাটা, জ্যাঙ্গো ডি সাইলেন্ট, এই যে ডায়লগটা আছে, ওটাও কিন্তু ওই অ্যাকচুয়াল সিনেমার ডায়লগ। তো এই যে জনরাটা, এই জনরাটা কিন্তু ওই 80s এবং 70s, লেট 70s হলিউডের একটা পুরো জনরা ছিল বি গ্রেড মুভির জনরা। সেখান থেকে আস্তে 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 ইভলভ হয়েছে। এবং আমরা ট্যারান্টিনোর নামটা জানি কারণ ওই জনরাটাকে তিনি পপুলারাইজ করেছেন। এবং তারপরে ট্যারান্টিনো, রবার্ট রড্রিগেজ এবং টু সাম এক্সটেন্ট গাই রিচির প্রথম ছবি যদি তুমি দেখো, যে লক স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস, এটাও কিন্তু ওই সেম জনরার ছবি। তো এখান থেকেই আস্তে আস্তে ইভলভ হয়েছে। আমাদের ইন্ডিয়াতেও খুব বেশি না হলেও আমরা বেশ কিছু এই ধাঁচের ছবি তৈরি হয়েছে। এবং বাংলাতে আমরা তৈরি করেছি এটা। এর আগে বাংলাতে স্বপন কুমারের গল্প নিয়ে বাদামি হায়নার কবলে দেবালয়দা বানিয়েছেন, সেটাও কিন্তু ওই পাল্প ফিকশন জনরারই ছবি। একজন পরিচালকের নাম যখন উঠে এলো, আর একটা প্রশ্ন, কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একটা বিষয় নিয়ে খুব লেখালেখি হচ্ছিল যে রিভিউয়াররা কেন সিনেমা বানাবে, মানে একটা সিনেমা বড় প্রোডাকশন হাউসের, তার কিছু লোকের ভালো লেগেছে, কারোর ভালো লাগেনি। এই ভালো লাগেনি নিয়ে বেশ কিছু লোকের প্রচুর মতামত ছিল এবং বেশ কিছু পরিচালক তাতে প্রচুর মন্তব্য করেছেন। আমি তোমারও সেখানে একটা কমেন্ট দেখলাম এই বিষয়টাকে নিয়ে। দেখো, আমার একটাই বক্তব্য আছে, সেটাই আমি তোমাদের যেটা বলছিলাম, যে একজন রিভিউয়ার তার সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত, তার কোন ছবি কেমন লেগেছে সেটা বলার।
এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার যদি কোনো ছবি খুব খারাপ লাগে কোনো রিভিউয়ারের, সেটা তাদের 100% সেই স্বাধীনতা থাকবে যে আমার ছবিকে খিস্তি করা। তো সেটাই আমি ওনাদেরকে তাই বলেছি, কারণ এটা আমার পার্সোনালি মনে হয় যে যে কোনো সিস্টেমে রিভিউয়ার যারা, তাদের ব্যক্তিগত মতামত যে কোনো সিনেমা নিয়ে সেটা যা খুশি হতে হয়, সেটা যদি খুব খারাপ লাগে মনে হয় ট্র্যাশ, সেটাকে যেন তারা ট্র্যাশ বলার অধিকারটা তাদের থাকে। এইটুকুই আমার বক্তব্য, সেটাই আমি ফেসবুকে লিখেছিলাম। হ্যাঁ মানে ইদানিং প্রায় দেখি বেশ কিছু পরিচালক, প্রযোজক, অনেকে, এবং এই ঘটনাটা ঘটে প্রায় সময় রাতের বেলা, রাতের একটা নির্দিষ্ট সময়ে হয়তো কোনো আক্ষেপ নিয়ে একটা পোস্ট হলো, আবার ভোরবেলায় দেখি সেই পোস্টটা ডিলিট হয়ে যাচ্ছে। তো মানে এই ভাবনা চিন্তাটা কি হওয়া উচিত আমার মনে হয়, কারণ তুমি যেহেতু খুব মানে কি বলো সাহসী চিন্তার একজন মানে পরিচালক, যেখানে তুমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করো, এবং মানে তুমি যেটা বলছো মানে এটাই তুমি বলছো, তুমি তোমার জায়গায় স্ট্যাটিক থাকো। বাট অনেকে দেখি রাতে পোস্ট করছে সুন্দর করে, কাউকে একটা পোক করে, পরের দিন সকালবেলায় হচ্ছে কি মনে হলো জানি না, সে ডিলিট করে দিল পোস্টটা। সেটা আমি জানবো কি করে, বলো সেটা কে ডিলিট না মানে একজন পরিচালক হিসাবে এই মানে মেন্টালিটিটা কি হওয়া উচিত তোমার কি মনে হয়, মানে নিজের মধ্যে এই কন্ট্রোলটা কি কতটা থাকা উচিত? এটা একটা ভালো প্রশ্ন করেছো, কিন্তু আমার মনে হয় এক্ষেত্রেও এটা ব্যক্তিগত স্বাধীনতার জায়গা। যে আমার মনে হলো এই কথাটা বললাম, তারপর আমার মনে হলো ডিলিট করে দিলাম, সেটা ব্যক্তিগত স্বাধীনতা, সেই জায়গাতে আমি কেন মন্তব্য করতে যাবো? ঠিক ঠিক। মানে আমার মনে হয় ব্যক্তিগত স্বাধীনতা যে যার খুশি থাকা উচিত, সেটা সেটা যদি মনে হয় যে ডিলিট করার দরকার আছে, ডিলিট করে দিয়েছে। ঠিক। আচ্ছা, তোমার ফিল্ম মেকিং জার্নি নিয়ে আবার ফিরে আসছি। তোমার সিনেমার মধ্যে মানে শুধু একটা গল্প বলা নয়, মানে অদ্ভুত একটা এডিটের প্যাটার্ন, একটা মিউজিকের মানে সাউন্ডের ব্যবহার, এই পুরো বিষয়টা মানে খুব পরিমার্জিতভাবে সুন্দর করে সাজানো থাকে দেখেছি। তো তুমি নিজেও যেহেতু গল্প লেখো, এই জার্নিটা কখন থেকে শুরু করো, মানে এই লেখার সময় থেকে কি এই ভাবনা চিন্তাগুলো থাকে? হ্যাঁ, মোরলেস লেখার সময় থেকেই ভাবনা চিন্তাগুলো থাকে যে এখানকার এডিট প্যাটার্নটা এরকম হবে। এবার ধরো মিউজিকের কথায় আসি, মিউজিকটা আমরা এডিট লেভেলে গিয়ে ঠিক করেছি, মানে আমাদের এই ছবির ক্ষেত্রে তাই হয়েছে। আমি আর এডিটার, আমরা পুরো সিনেমাটা একসাথে বসেই এডিট করি। তো তারপরে ধরো একটা সিন আমরা বিল্ড আপ করছি, তো তখন এডিটর সাজেস্ট করে যে এখানে এই ধরনের একটা মিউজিক থাকলে ভালো হয়। তখন আমরা ওই মিউজিক, একটা ধরনের রেফারেন্স মিউজিক ফেলে এডিট প্যাটার্নটা দেখি। তারপরে মনে হলো হ্যাঁ ইটস ওয়ার্কিং, তো তারপরে সেটাকে সেইভাবে আমরা ওই প্যাটার্নে এডিট করি। কারণ মিউজিকের সাথে এডিট করতে হলে তোমাকে একটা বিট ওয়াইজ, একটা রিদম ওয়াইজ তোমাকে এডিট করতে হয়, তারপর কোথাও গিয়ে হয়তো এই রিদমটা ভাঙতে হবে। তো এইগুলো পুরোটাই এডিটারের সাথে আমার ডিসকাশনের ওপর দিয়ে আমরা পরপর 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 করে সিন বিল্ড আপ করতে থাকি। আর এডিটগুলো কখন কি হবে সেটা মোরলেস তোমার ধরো খুব এদিক ওদিক হয়নি এই সিনেমার ক্ষেত্রে। আমরা সেটা স্ক্রিপ্ট লেভেল থেকেই ঠিক করা ছিল, কারণ আমরা যখন স্ক্রিপ্টটা লিখছিলাম, এডিটার ওয়াজ অলসো ইনভলভড হোয়াইল রাইটিং দ্য স্ক্রিপ্ট। যে ও সাজেস্ট করেছে যে এখান থেকে তুই কেটে এই সিনটাতে যা, বা এরকম জায়গায় উইল হ্যাভ আ কাট। তো সেটা স্ক্রিপ্ট লেভেলেও সাজেস্ট করেছে, সেইভাবে স্ক্রিপ্টটা লেখা হয়েছে। এবার স্ক্রিপ্ট যেভাবে লেখা হয় তার থেকে শুটিং করতে গিয়ে একটু তো ডিফারেন্সেস হয়, সেটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে তারপর যে চেঞ্জেসগুলো সেগুলো আমরা এডিট টেবিলে বসে ঠিক করেছি। তো এইভাবে পুরোটাই মানে ফ্রম দ্য রাইটিং টু দ্য এন্ড, মানে আমার সাথে এডিটার ক্রমাগতই ছিল এবং আমিও এডিটারের সাথে ছিলাম। তো ইটস এ কোলাবোরেটিভ প্রসেস। তো এইভাবেই পুরোটা তৈরি। মানে তোমাদের জুটির কাজটা খুব সুন্দরভাবে দেখা গেছে, মানে এডিটের প্রশংসা না করলেও নয় সিনেমাটার মধ্যে। একেবারেই। মানে এইরকম কি কিছু হয়েছে, ধরো তুমি লিখেছো তোমার মতন করে, কিন্তু তুমি যখন শুটে নেমেছো, এবার শুটে গিয়ে দেখতে পাচ্ছ নানা রকমের একটা সমস্যা হ্যাঁ, হ্যাঁ। ক্রিয়েট হচ্ছে, কোথাও বাজেট কম, বা একটা লোকেশন হঠাৎ বৃষ্টি শুরু হওয়া, এগুলো তো হতে হয়েছে, থাকে। প্রচুর তো হয়েছে। এইরকম কোনো মুহূর্ত রয়েছে যেটা তুমি লিখেছিলে তোমার মতন করে, কিন্তু সেটা তুমি একাডেমি অফ ফাইন আর্টসে রাখতে পারোনি বা শ্যুটটা করা পসিবল হয়নি? আছে, এরকম বেশ কয়েকটা জায়গা আছে। বলো না একটু। সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা সিন আছে, দেখবে যে যেটা ডাক্তারের সিন, যে স্কিনের ডক্টর আছে। তো ওর মানে ওকে কিভাবে ওরা মারে সেটার একটা এলাবোরেট সিন ওয়াজ দেয়ার, যেটা আমরা শ্যুট করতে পারিনি। তো সেটা ছিল হচ্ছে কি বেসিক্যালি ওখানে দেখবে একটা কনভারসেশন ছিল যে পায়ে গন্ধ, পাতলা সুতোর মোজা পরতে বলেছে। তো বেসিক্যালি পরে জানা যায় যে ডাক্তারের নিজের পায়েও গন্ধ, তো উনি নিজেও পাতলা মোজা পরেন। তো ওর থেকে কথা বার করার জন্যই ডাক্তারকে নিয়ে ওরা ছাদে গেছে। এবার ডাক্তারকে উল্টো করে ঝুলিয়েছে, ঠিক আছে? আচ্ছা।
এবার ঝুলিয়েছে ওই ছেলেটি যে ওদের সাথে ছিল। এবার ওকে দীনবন্ধুরা বলেছে তুই কথা বার কর, মানে নিচে সিগারেট খেতে যাচ্ছে। তো দীনবন্ধু আর জীবন এসে নিচে সিগারেট খাচ্ছে। ওরা যে গাড়ি করে এসেছিল ওটার পেছনে ওদের পার্ক করা আছে, সিগারেট খাচ্ছে, খেতে খেতে ডিসকাস করছে যে কি করব, এর থেকে কথা বার করে কি করব, এই ছেলেটা কি করে কাটাবো। এই করতে করতে হঠাৎ করে দেখা যায় পেছনে ব্যাকগ্রাউন্ডে ডাক্তারের বডিটা এসে ওদের গাড়ির ওপর পড়ে, গাড়িটা ভেঙে যায়। ঠিক আছে, তো তখন ওপরে দেখা যায় যে বেসিক্যালি ও পাতলা সুতোর মোজা, হালকা মোজা পড়েছিল, তো ওটা স্লিপ করে ওর পড়ে গেছে। আচ্ছা, তো তারপরে ও ফাইনালি কথাটা বার করে, তার পরের সিনটা যেভাবে ছিল সেইভাবে, ওই জন্যই ওরা তখন সচিনকে ডাকে, সচিন ওয়াজ উইথ পায়েল তখন। তো এই যে ব্যাপারটা, এটা আমরা বাজেটের ভাবে শুট করতে পারিনি। এরকম আরো কিছু কিছু জায়গা আছে যেটা কিছু জায়গা আমাদের মডিফাই করতে হয়েছে বাজেটের জন্য। প্লাস তোমার সিনেমাতেও প্রায় সিকোয়েন্স দেখছিলাম অ্যানিমেশনে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই অ্যানিমেশনের ভাবনাটা কিভাবে? অ্যানিমেশনের ভাবনাটা ছিল এটার পাইওনিয়ার বলতে পারো কুইন্টিন ট্যারান্টিনোর কিল বিল। কারণ কিল বিলে দেখবে দেয়ার ইজ এ অ্যামাউন্ট অফ সিন হুইচ ইজ ট্রিটেড ইন অ্যানিমে। তো এখানেও আমরা চেয়েছিলাম যে দুটো জিনিস করতে, সেটা হচ্ছে কি আমরা গল্প বলি কি কি জিনিস দিয়ে। এক হচ্ছে লাইভ অ্যাকশন, অ্যানিমেশন এবং স্টিল ফটোগ্রাফি। এছাড়াও আমরা গল্প বলে থাকি ধরো ডকুমেন্টারি দিয়ে। তো আমাদের একটা ইচ্ছে ছিল যে এই তিনটে ধরনের যে মিডিয়াম অফ স্টোরি টেলিং, এই তিনটেকেই আমরা ইউজ করবো আমাদের ছবিতে। সেজন্য দেখবে আমরা বেশ কিছু জায়গায় ওই প্রত্যেকের যে ব্যাক স্টোরিগুলো সেগুলো আমরা স্টিল ইমেজ দিয়ে হ্যাঁ। বলেছি। এবং সেক্ষেত্রে আমাদের ইচ্ছেও ছিল যে অ্যানিমেশনের এই জায়গাগুলো ইউজ করব। এবং অ্যানিমেশন দুটো জায়গায় ইউজ হয়েছে। এক হচ্ছে গিয়ে তোমার যেখানটায় বোতলটার হিস্ট্রিটা বলা হচ্ছে, জ্যোতিষ্কর হিস্ট্রিটা বলা হচ্ছে, ওখানে দুটো কারণ ছিল। এক হচ্ছে ওখানে অ্যানিমেশন দিয়ে আমরা ইউজ করব, এবং যাতে জ্যোতিষ্ক যে পাগলটা, ওর সাথে ভিজুয়াল রেফারেন্স যাতে না মিলে যায় গল্পের শেষ অবধি, ওই জায়গাটা রাখার জন্য। এবার ওটা আমাদের প্রি প্ল্যান্ডই ছিল। আরেকটা জায়গায় যেটা আমাদের পরবর্তীকালে গিয়ে আমরা চেঞ্জ করে ওটা অ্যানিমেশন করি, সেটা হচ্ছে শেষের যেটা কিমলিংয়ের মার্ডার সিনটা। তো ওখানে যখন আমরা শ্যুট করতে গেছি, তো তখন আমরা উই আর ইন ভেরি লো ইন বাজেট। আচ্ছা, ঠিক আছে, ওই যে জায়গাটার যে লোকেশন চার্জ ওয়াজ হিউজ ফর আস। ওটা আই থিঙ্ক 40,000 পার ডে ছিল। তো ওটাতে আমরা 3 দিন বুক করার প্ল্যানিং করেছিলাম। সেক্ষেত্রে তারপর আমরা দেখি যে ওটা আমরা 2 দিনই ভাড়াটা দিতে পারবো, তাছাড়া দিতে পারবো না। হ্যাঁ, মানে জাস্ট আমি ইন্টারাপ্ট করে একটা কথা বলছি। মানে একটা কথাও সেই সময় খুব উঠছিল যে পরিচালকের মানে এদের বাজেট কম ছিল, তো বেশ কিছু জায়গায় শ্যুট না করে ওরা অ্যানিমেশন দিয়ে জায়গাগুলোকে ম্যানেজ করে দিয়েছে। এটা শ্যুট করলে হয়তো মানে বিশাল বাজেটের ব্যাপার ছিল। মানে এটাও কি কিছুটা ওয়ার্ক এটা করেছে? কিছুটা ছিল। এবং যখন আমরা বুঝতে পারি তখন আমি ডিসকাস করি আমার এডিটরের সাথে। এডিটর বলে, এবার এই কথাটা কিন্তু এডিটর অনেক আগে বলেছিল। আচ্ছা, ঠিক আছে, ও বলেছিল একটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে যদি এই জায়গাটা প্রপারলি শ্যুট হয়, ইট ক্যান ওভার পাওয়ার দ্য ক্লাইম্যাক্স। ওকে। মানে ওখানে তো অনেক লোক আছে, প্রচুর গুলিগালা চলছে, তো ওই সিকোয়েন্স ক্যান ওভার পাওয়ার দ্য ইয়োর ক্লাইম্যাক্স। সেটা আমাকে অনেক আগে লেখার সময়ও বলেছে। তখনও আবার বলে বাজেট নেই, এটাকে অ্যানিমেশন কর, তাতে দেখবি যে তোর ক্লাইম্যাক্স উইল স্ট্যান্ড আউট। এই কথাটা বলার পর আমিও তখন বুঝতে পারি যে হ্যাঁ, এটাই আমাদের করতে হবে। তো আমরা বেসিক্যালি যেটা করি যে আমরা কিছু কি ফ্রেমসগুলো ওখানে শ্যুট করি, যেগুলো পরে অ্যানিমেতে কনভার্ট করা হয়। বাহ! কিন্তু ওভারঅল ব্লেন্ড মানে খুবই ভালো লাগছিল সেগুলো দেখতে। ইনি এডিটরের সাথে তোমার কোনো ঝামেলা হয়েছে যে ও বলছে এইটাকে এইভাবে রাখবো, এই সিনটাকে? হ্যাঁ, প্রচুর হয়েছে, প্রচুর ওরকম ঝামেলা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। তারপর আবার বসে আমরা এডিট করেছি। শেষমেশ জয়ী হয়েছে কে? শেষমেশ ও কিছু ক্ষেত্রে ও জয়ী হয়েছে, কিছু ক্ষেত্রে আমি জয়ী হয়েছি। মানে তোমরা এই ঝগড়াটা থামাও কোন পয়েন্টে এসে? মানে তোমাদের এই স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোনটা? ঝগড়াটা থামে হচ্ছে কি, এবার চাটা খেয়ে আসি, সিগারেট খাই একটা, তো তারপর ওঠার পর আবার গিয়ে আমরা কাজ শুরু করি। আচ্ছা। না না, ভালো। আচ্ছা, আজকের ডেটের ফিল্ম মেকিং এর একটা বড় জায়গা, মানে এআই ফিল্ম মেকিং যেহেতু একটা জায়গা করে নিচ্ছে, এআই একটা বড় প্ল্যাটফর্ম। তোমার কি মনে হয় এই এআই আগামী দিনে ফিল্ম মেকারদের কতটা হেল্প করবে? দেখো, এক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি, আমি ভেরি মাচ এগেনস্ট ইউজিং এআই ইন ফিল্ম মেকিং, আমি পার্সোনালি। ওকে। তার কারণ আমার যদ্দূর মনে হয় যে এআই ফিল্ম মেকিং ডাজন্ট ফিল রিয়েল, ওকে। ডাজন্ট ফিল রিয়েল টু মি। এআই ফিল্ম মেকিং দিয়ে ধরো আমি একটা স্টোরি বলছি, সেটার কোনো ট্যাঞ্জিবিলিটি থাকে না। মানে সেটা দেখেই বোঝা যায় ইটস অ্যান এআই, ইটস আ ফেক থিং। তো আমরা সিনেমাতে যে রিয়েলিজমটা আমরা রাখার চেষ্টা করি, যেটা
ধরো যে অ্যাক্টররা দে আর পারফর্মিং ইন রিয়েল লোকেশন, সেই যে ট্যাঞ্জিবিলিটিটা থাকে সেটা এআই ফিল্মে কোনোভাবেই থাকে না। মানে কিছু ওই হিউম্যান এরর গুলো বলছো, মানে হিউম্যান এরার ইজ দ্য কি থিংস। যেমন ধরো আমি তোমায় একটা কথা বলি, খুব একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে গিয়ে যে সময় থেকে মেশিন প্রিন্টেড শাড়ি তৈরি হওয়া শুরু হলো, সেই মেশিন প্রিন্টেড শাড়ির দাম কিন্তু 300 টাকা, আর হিউম্যান স্টিচড শাড়ির দাম কিন্তু 10,000 থেকে শুরু। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এআই অ্যান্ড হিউম্যান মেড ফিল্ম, অ্যান্ড দিস উইল অলওয়েজ বি দেয়ার। এআই তোমার ধরো একটা জিনিস তৈরি করছে, কিন্তু এআই ফিল্ম মেকিং উইল বি অলওয়েজ, মানে যেটা পৃথিবীতে যতদিন থাকবে, অলওয়েজ বি লেস পাওয়ারফুল দ্যান আ হিউম্যান মেড ফিল্ম। দিস ইজ দ্য সেম থিং। আজকে ধরো টেকনোলজির সাহায্য করে আমরা কিছু জায়গায় এগোতে পারি, কিন্তু আলটিমেটলি যদি দ্য ফিল্ম ইজ মেড উইথ এআই, উই উইল নো ইটস মেড উইথ এআই। তো আমার কাছে ওই সিনেমার যে ভ্যালু, সেই ভ্যালু সবসময় কম হবে। এটা খুব স্বাভাবিক, ওই তোমার কাছেও কমে। তুমি জানো যে এটা বাড়িতে বসে প্রম্পট দিয়ে বানানো একটা সিন, Right. রাদার দেন তুমি ধরো, আমরা ওডিসির কথাই বলি, ওডিসি ধরো এআই দিয়ে তৈরি হলো, পুরোটাই তৈরি হওয়া সম্ভব। আজকের এআই যে অ্যাডভান্সমেন্ট, পুরো ওডিসিটাই এআই দিয়ে তৈরি হওয়া সম্ভব, ইটস ভেরি মাচ পসিবল। তোমার কাছে কি ওডিসির এই ভ্যালুটা থাকতো? তুমি কি 1,000 টাকা টিকিট কেটে দেখতে যেতে? যেতে না, কখনোই না। কখনোই যেতাম না। তো এআই দিয়ে বানানো ছবি, তোমার কাছে প্রথমেই জিনিসটার ভ্যালু কিন্তু কমে গেল। তো আমার মনে হয় যে এআই ফিল্ম মেকিং এর ভ্যালু এই জায়গাতেই থাকবে, কারণ হিউম্যান মেড উইথ হিউম্যান এরার্স, সেটার ভ্যালু সবসময় পৃথিবীতে বেশি ছিল, তাই থাকবে। হ্যাঁ, মানে বলে না, মানে এআই মানুষকে আরো মানে কুড়ে করে কুড়ে করে দিচ্ছে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা তো তোমার সেম জিনিস, ওই শাড়ির মতো, মেশিন প্রিন্টেড শাড়ি আর হিউম্যানে স্টিচ করা শাড়ি। কিন্তু মানে এই জায়গাটা কিভাবে ওভারকাম মানে করা যেতে পারে তোমার মতে? যেমন ধরো যখন ফিল্ম থেকে প্রথম ডিজিটাল আসে, তখনও এরকম একটা ধরো জিনিসপত্র হয়েছে যে না, ফিল্মের একটা অথেন্টিক ব্যাপার রয়েছে, যেটা আজও রয়েছে। আজও রয়েছে, হ্যাঁ। আর ডিজিটাল যখন এলো তখন অনেক ফিল্ম মেকার মনে করলো যে না, আমি একটা ডিজিটাল budget-এর মিডিয়াম মধ্যে- ইজ ইজিয়ার হ্যাঁ, অ্যাক্সেস। অনেক ইজি হচ্ছে, আমি বানাতে পারছি, আমার অনেক কিছু ভাবনা চিন্তা আমি এর মধ্যে অ্যাপ্লাই করতে পারছি। আগে যেমন একটা শুট করার আগে অনেকবার মনিটর করতে হতো, একদম, দেখে একদম, একদম। দেন ফাইনাল একটা টেক, নাহলে ফিল্মের ক্যানের একটা হিসাব ব্যাপার ছিল। তো এআইটাও তো কোথাও একটা এইরকমই জোনে আমরা রয়েছি, যেখানে ধরো এই ডিজিটালটা হয়তো প্রত্যেকটা মানুষের কাছে অনেকটা ডিজিটাল তো আমরা ফরম্যাটের কথা বলছি। ইভেন দ্য ফিল্ম ইজ শট ডিজিটালি, ইট ইজ স্টিল মেড বাই হিউম্যানস। রাইট। এআই তো কোনো শুটিংও হচ্ছে না, দের ইজ নো হিউম্যান ইন্টারভেনশন রাদার দেন পুটিং আ প্রম্পট। আমার মনে হয় যে সেই জায়গাটা আজকে আমরা সবাই জানি, তুমিও জানো, আমিও জানি, যে এটা একটা প্রম্পট দিয়ে তৈরি করা ইমেজ। কাজেই সেই জায়গার যে ভ্যালু, সেটা তোমার কাছে কোনোদিন তৈরি হবে না। আর আমাদের ফিল্ম অডিয়েন্স কেন দেখতে আসে? বিকজ উই ক্রিয়েট সাম ভ্যালু টু দ্য অডিয়েন্স, দ্যাটস ওয়াই দে পে ফর দ্যাট ভ্যালু, রাইট? রাইট। তো সিনেমা ইজ অলওয়েজ রিলেটেড টু কমার্স। You have to create a value, people will pay to experience that value. তো সেই জায়গা যদি এআই কোনোদিন তৈরি করতে পারবে না, এটাই হচ্ছে এআই ফিল্ম মেকিং এর মেজর ড্রব্যাকস। ওই যে ভ্যালু মানে হচ্ছে তুমি আজকে 300 টাকার টিকিট কাটবে, 150 টাকার তুমি যাতায়াতের টাকা দেবে, কিছু টাকার খাবে, তোমার মোটামুটি 500 থেকে 600 টাকার মিনিমাম একটা ইনভেস্টমেন্ট আছে টু গো ওয়াচ আ ফিল্ম ইন থিয়েটার্স। এই 600 টাকা তুমি কেন ইনভেস্ট করবে? কেন করবে? কারণ দ্যাট ফিল্ম হ্যাজ ক্রিয়েট সাম ভ্যালু ফর ইউ, বাট ইট হ্যাড ইন্ট্রিগড ইউ। রাইট। তো এআই ফিল্ম যখনই তুমি একটা ট্রেলার দেখবে, তুমি জানো ইট হ্যাজ বিন মেড উইথ আ প্রম্পট। ইউ ক্যান অলসো মেক ইট। একদম, মানে এটা আমি টাকা দিয়ে কেন দেখতে যাবো? আমি বাড়িতে মোবাইলেই তো আমি এটা বানিয়ে নিতে পারি। আই ক্যান মেক ইট ইন মাই ফোন, হুইচ আই ক্যান মেক ইট ইন মাই ফোন। সেটা কি তুমি আলাদা করে ভ্যালু দেবে? ধরো আজকে আমি একটা রিল বাড়িতে ফোনে বানাতে পারি, আমি কি রিল দেখার জন্য হলে গিয়ে টিকিট কাটবো? আজ অব্দি কেউ কেটেছে? কেউ কাটে। তো সেম জিনিসটাই হতে চলেছে এআই ফিল্ম মেকিং এর সাথে। না না, মানে এআই এর একটা ওভার ইউজ, মানে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে। বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে। এবং ধরো এই জন্য পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করো, আমাদের একাডেমি অফ ফাইন আর্টসে ইন টোটালিটি 17খানা ভিএফএক্স শট আছে। 17টা ভিএফএক্স শটের মধ্যে 17টার মধ্যে ম্যাক্সিমাম ইজ ক্লিন আপস। ধরো একটা তার বেরিয়ে গেছে, ওটা ক্লিন আপ, এরকম করে 17টা শট আছে। আমি ভিএফএক্সেরও যতটা কম ভিএফএক্স ইউজ করা যায় আমার ছবিতে, সেই চেষ্টাও করি। সেই জন্য তুমি একাডেমির যা যা এফেক্টস আছে, ব্লাড অ্যান্ড এভরিথিং ইজ ডান প্র্যাকটিক্যালি, এভরিথিং।
যা যা দেখেছো এভরিথিং ইজ ডান প্র্যাকটিক্যালি ইন একাডেমি অফ ফাইন আর্টস। মানে এটাও মনে হয় একটা ভাবনা চিন্তার একটা প্র্যাকটিস হওয়া উচিত একজন পরিচালকের ক্ষেত্রে, যে আমি যে জিনিসটা বানাচ্ছি এটার মধ্যে কতটা হিউম্যান, মানে আমার ক্রিয়েশন এবং কতটা আরেকটা রয়েছে। জিনিস, একাডেমির এই যে ব্লাড অ্যান্ড গোর ফিলস রিয়েল, বিকজ ইজ রিয়েল। এটা যদি ভিএফএক্স এ তৈরি করা হতো, তোমার এই লেভেল অফ ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি হতো না, একদমই হতো না। কারণ তুমি ভিএফএক্স ব্লাড লুকস লাইক ভিএফএক্স ব্লাড, তুমি যাই করে নাও ইট উইল অলওয়েজ লুক লাইক ভিএফএক্স ব্লাড। হ্যাঁ মানে এটা বোঝা যায়। এটা বোঝা যায়, এটা সবসময় বোঝা যায়। এটা ভিএফএক্স এতদিন ধরে আমরা দেখছি ভিএফএক্স ব্লাড, ইট অলওয়েজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ ভিএফএক্স ব্লাড। তো ইফ ইউ লুক এট Tarantino's body of work, everything, every blood and gore and every effects is done practically. একদম তো, মানে প্রত্যেকটা জিনিস That's why it's look real. কারণ it's real. That's the thing. মানে ওনার জোন, একটা বড় জোনে ব্লাস্ট হচ্ছে, প্রত্যেকটা রিয়েল। এবং It's done practical. সুবিধা যেমন, আবার এটাও যে একটাই সুযোগ হয়তো রয়েছে। একদমই, এটা অসুবিধে। মানে ব্যাপারটা হচ্ছে ডু ইট ইন আ হার্ড ওয়ে, দেন ইট উইল লুক বেটার। দ্যাটস দ্য থিং, ইউ হ্যাভ টু ডু ইট ইন আ হার্ড ওয়ে। যেমন আমাদের এই যে পাইলেট যেখানে ওই দরজা দিয়ে ঠুকে ঠুকে ওঠা, ওটার জন্য আমরা তোমার ওটা উই কুড শট ইট ওয়ান্স, কারণ একবার রক্ত বেরিয়ে গেলে ওই দেওয়ালের রক্ত আবার রং করে টাকা ছিল না আমাদের। একদমই তাই, মানে এটা পসিবলও নয়। একটা অন্য বড় প্রোডাকশন হলে ঠিক আছে, আজকে হয়নি, চলো আবার রং হয়ে শুকিয়ে আবার পরের দিন হবে। তো ওই ডিপ মানে আমরা অনেকবার রিহার্সাল করা, তারপর হচ্ছে কত প্রেসারে রক্তটা বেরোবে পুরোটা ডিফাইন করে প্রায় ওই শটটা আমরা 3 ঘন্টা ধরে নিয়েছিলাম, তারপরে ফাইনাল একটাকেই হয়েছে। তো দিস ওয়াজ লাইক দ্যাট, বুঝতে পেরেছো? মানে এটাও একটা শুটিং লাক প্লাস মানে প্ল্যানিং প্রিপারেশন প্রিপারেশন করতে হয়েছে, কিন্তু যেহেতু উই ডিড ইট ইন আ হার্ড ওয়ে, দ্যাটস ওয়াই ইট লুক রিয়েল, দ্যাটস ওয়াই লোকেদের ওই ইম্প্যাক্টটা তৈরি হয়েছে। লোকজন হলে আমি দাঁড়িয়ে শুনেছি যে কিভাবে ইম্প্যাক্ট করছে, তো সেটা মানে একদম, মানে আমিও দেখতে গিয়ে আমিও মানে দুবারই দেখেছি এটা। কেন প্রথমবার দেখে আমার মানে ভালো লেগেছিল বলতে গিয়ে, মানে সব থেকে ভালো লেগেছিল যে তুমি ভাবনা চিন্তায় একটা হলিউডের যে এত নামি দামি সিনেমার রেফারেন্স বললে, আমি এইগুলোকে একদিকে রেখে যদি একদম সাধারণ দর্শক হিসেবে হলে যাই, মানে আমি সেখানেও কিছু একটা পাচ্ছি। এটা আমার কাছে সব থেকে ভালো লাগা ছিল তোমার সিনেমাটার মধ্যে, যে চলো আমি বুঝি না, আমি চিনি না, আমি ওনাদেরকে অত বড় পরিচালকদেরকে জানার সুযোগ হয়নি আমার, কিন্তু আমি একজন দর্শক হিসেবে দেখছি যে হিউমার কথাগুলো, আমি মজা পাচ্ছি, আমি হাসছি। তো মানে এই রিসার্চ ওয়ার্কটাও কি মানে তোমার মানে কিভাবে করেছিলে এটা? মানে এটা আমরা করেছিলাম যাতে, এটা আমাদের প্রথম থেকেই লেখার সময় থেকেই একটা আইডিয়া ছিল যে আমরা ফিল্ম স্কুলে পড়ি মানে এমন ছবি বানাবো যে 10 জন বসে সিনেমা হলে দেখবে, বলে বাহ 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 খুব ভালো হয়েছে। এই জিনিসটা আমরা করতে চাই না, এটা আমরা চেয়েছিলাম যাতে যে কোনো ধরনের মানুষ এই ছবিটা দেখে যেন মজা পায়। সেটা ছবির গল্প কি আছে, ছবির থিম কি আছে, এত বোঝার সবার দরকার নেই, সাধারণ মানুষ যেন এটা দেখে মজা পায়। হ্যাঁ, মানে এই বিষয়টাই হয়তো তোমার সিনেমাকে আর 10টা সিনেমা থেকে আলাদা করেছে। কারণ দুটো কথা তো এটা বরাবরই চলে এসেছে, একটা কমার্শিয়ালি হিট, মেন স্ট্রিম হিট একটা, আর আরেকটা সিনেমাকে অনেকে ওই সহজ কথায় বলে আঁতেল সিনেমা। আমি দেখলাম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, বড় ফেস্টিভ্যাল, যেতে হয়, আমি একজন সিনেমা বানাতে চাই, তাই আমার যাওয়াটা উচিত ওইখানে গিয়ে। হয়তো বুঝলাম না কিছুই, এই যেটা বুঝে এলাম না, মানে আমি বুঝতে পারিনি, মানে আর কেউ বুঝতে পারবে না, এটা একটা অন্যরকম কিছু। তো আমার মনে হয় তোমার সিনেমার মধ্যে এই মানে জায়গাটাকে কোথাও গিয়ে ব্রেক করেছে, একটা সাধারণ মানুষকেও যেমন কানেক্ট করেছে, আবার একটা বড় একজন মানে যিনি বোঝেন সমস্ত জিনিসটা সেটাও কানেক্ট করেছে। তোমার পরের সিনেমাতেও কি এই রকমই কোনো ভাবনা চিন্তা আমরা দেখতে পাবো, নাকি সেটাতে আবার অন্য কিছু ট্রাই করছো? পরের ছবিটা আমার এই সেম জনরার নয়, সেটা অন্য জনরার, কিন্তু তোমার একইভাবেই এই ছবির মতো যে কোনো ধরনের মানুষ ওই ছবিটি দেখেও আশা করি, এখনও তো ছবিটা তৈরি হয়নি, আশা করি পুরোটাই এনজয় করতে পারবেন, সেই ভাবেই ছবিটা তৈরি হোক। আচ্ছা ধরো কখনো একটা বড় প্রোডাকশন হাউস থেকে তোমার কাছে অফার এলো, মানে ধরো দেব, জিৎ, বুমবালা, এই 3জনের মধ্যে যদি কাস্টিং করতে বলা হয়, তুমি কি তাদেরকে নিয়ে কোনো সিনেমা ভাবনা চিন্তা করবে কখন? না, নিশ্চয়ই করব। মানে অ্যাজ লং অ্যাজ আমার মানে ডিরেক্টোরিয়াল ক্রিয়েটিভিটি কোনোভাবে হ্যাম্পার হচ্ছে, নিশ্চয়ই করব। কারণ ওনারা নিজেরা বছরের পর বছর ধরে প্রমাণ করেছেন যে তারা কেন এই জায়গায় আছেন, এবং তাদের সাথে আমি ছবি করতে পারে সেটা আমার কাছে একটা ভালো লাগার ব্যাপার হবে।
কিন্তু সেক্ষেত্রে আমার একটাই ছোট্ট বক্তব্য যে আমার যে ডিরেক্টোরিয়াল ক্রিয়েটিভিটি সেটা যেন অক্ষুণ্ণ থাকে, এবং তাহলে আমার মনে হয় যে খুব ভালো একটা কিছু আমরা অডিয়েন্সকে উপহার দিতে পারবো সেক্ষেত্রে। আচ্ছা, মানে এই ধরো জিদ্দার কথাতেই যদি আসি, মানে জিদ্দা মাঝখানে ধরো সিনেমা করছে, অনেকগুলো কিছু বক্স অফিস হিটও রয়েছে, ফ্লপও রয়েছে, মানে অনেক রকম মিক্স রিয়েকশন। তো অনেকে বলে যে জিদ্দার একটা ঘরানা এখন চেঞ্জ করা উচিত বা একটু অন্য কিছু করা উচিত। তোমার কি মনে হয়, মানে জিদ্দার এই মুহূর্তে দাঁড়িয়ে কিরকম সিনেমা করা উচিত? দেখো, জিদ্দাতলা নতুন ছবি আসছে সামনে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আমার মনে হয় যে এটা জিদ্দার যে ঘরানা থেকে একটা অন্য ধরনের ঘরানার ছবি। এছাড়া আরেকটা ছবি, সেটা ছবি না, একটা সিরিজ, সেটা তুমি কিন্তু যথেষ্ট সাকসেসফুল হয়েছে, সেটা হচ্ছে এই খাকি বলে, নেটফ্লিক্সে। আমার মনে হয় যে জিদ্দাও নিজেকে ইভলভ করছে, এবং আমরা এটা থেকেই বুঝতে পারবো যে এই সিনেমাটা অডিয়েন্স কেমনভাবে নেন। এবং আমার মনে হয় যে তোমার নতুন নতুন ডিরেক্টরে যারা কাজ করছেন তাদের সাথে জিদ্দা কাজ করে, তাহলে নিশ্চয়ই পুরো ব্যাপারটা চেঞ্জ হবে আস্তে আস্তে। না না, একদম। আমরা ইন্টারভিউয়ের প্রায় শেষের দিকেই এসে গেছি, কেন সময়ের যেহেতু একটা বাধ্যবাধকতা থেকেই থাকে। শেষ দুটো প্রশ্ন নিয়ে আমরা এন্ড করব। তার আগে একটা বিষয়, মানে এটা প্রশ্ন নয়, এটা একটা এক্সপিরিয়েন্স, আমি বলবো জাস্ট তোমার কাছ থেকে শুনতে চাই। কারণ এটা এমন একটা মানুষের, যে মানুষটাকে আমরা আজকে আর পাবো না, রাহুল দা। তো মানে এই মানুষটাকে আমরা ছোটবেলা থেকে হলে দেখেছি, আমরা সেলিব্রেট করেছি। তো তুমি এই মানুষটার সাথে কাজ করেছো, তোমার অভিজ্ঞতা কেমন ছিল? দেখো, অভিজ্ঞতা বলে ছোট করব না, কারণ আমাদের শুধু রাহুল দা নয়, প্রত্যেকে যে অভিনয় করেছেন, আমরা আমাদের সাথে অভিনেতা পরিচালক এই সম্পর্ক আমাদের ছিল না। মানে ছবিটা শুরু থেকেই এভরিবডি ওয়াজ দ্য ফিল্ম মেকার এবং টিমমেট। আমরা সবাই একসাথে একই জায়গাতে থাকতাম, ওখানেই শ্যুট হতো, রাত্রেবেলা আড্ডা দিতাম, রাহুল দা গান করতো, গল্প করতাম, পরের দিন সকালবেলা উঠে আবার শ্যুট। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা শ্যুট করেছি। তো কাজেই রাহুল দার সাথে অভিজ্ঞতা বলে ওটা ব্যাপারটাকে ছোট করা যাবে না। রাহুল দা আমাদের শুধু একজন অভিনেতা ছিলেন না, বন্ধু ছিলেন। উনি স্ক্রিপ্ট লেভেলেও বলেছেন যে এটা এরকম করতে পারিস, ওটা ওরকম করতে পারিস। পুরো ব্যাপারটা খুব কোলাবোরেটিভ ছিল। এবং যে অভিজ্ঞতা আমরা পেয়েছি সেটাকে, আবারও বলছি, অভিজ্ঞতা বলে ছোট করব না, কারণ রাহুল দা হঠাৎ করে পুরো ব্যাপারটা হয়ে যাবে, তা আমাদের, শুধু আমার না, আমাদের গোটা টিমের যে কী অবস্থা হয়েছিল সেটা আমরা জানি। আমরা বিশ্বাস করতে পারছিলাম না, কারণ একটা মানে পরিবারের মতো ব্যাপার তৈরি হয়ে গেছিল। অভিনেতা নন, উনি আমাদের পরিবারের, মানে আমাদের গোটা একাডেমির পরিবারের সদস্য ছিলেন। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা বলবো না, খুব হ্যাঁ, খারাপ মানে লাগছে ব্যাপারটা। সত্যি ভাবলে, মানে এখনো মানুষটার ওই ঘটনাটা কোথাও গিয়ে বিশ্বাস করা যায় বিশ্বাস না করা এখনো। যায় না, আমরা বিশ্বাস করতে পারি উনি, না। এবং এটাই বিশ্বাস করি, উনি আছেন আমাদের আশেপাশে কোথাও আছেন। আচ্ছা, জয়ব্রত দা, আগামী দিনের ইয়াং জেনারেশনে শুরু করে, কেন তুমিও যখন এসেছো, একটা জিনিস খুব এ হয়েছিল যে নতুন একজন পরিচালক, একটা নতুন ছেলে সুযোগ পেয়েছে, তাই বাংলা ইন্ডাস্ট্রি একটা নতুন সিনেমা দেখতে পেয়েছে। তো এই রকম আগামী দিনে যদি কোনো পরিচালক কোনো সিনেমা ভাবনা চিন্তা করে, তাদের কি ভাবা উচিত এবং কোন ভুলগুলো করা উচিত নয়? আমার একটা জিনিস মনে হয় যে নতুন পরিচালক যারা বাংলা ছবিতে কাজ করতে আসছেন, সেটা হচ্ছে কি, এক, কারুর কথা শুনবেন না। অনেকে অনেক রকম আইডিয়া দেবে, অনেক বুদ্ধি দেবে, অনেক, কারুর কথা শুনবে না, নিজেরটা শোনো। নিজের যদি মনে হয় এটা ঠিক করছো, সেটা তুমি করো। যদি সেটা কোনোভাবে ভুল হয়, সেটা তোমার সিনেমা তোমাকে বুঝিয়ে দেবে। কিন্তু কারুর কথা শুনে যে এটা এরকমভাবে হয়, ওটা ওরকমভাবে হয়, এটা করবে না। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। যদি কেউ কেউ কিছু ভুল করে থাকে, সেই ভুলটা করে নিজেই সে শিখতে পারবে। কারণ কারুর উপযাচক হয়ে যে ধরনের বক্তব্যগুলো, তার মধ্যে অধিকাংশই কিন্তু ভুলভাল বক্তব্য থাকে। সেটাই আমার এক নম্বর ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, যেটা আমি বলতে চাইবো, যে যে বাজেটে কাজ করছো, তুমি কিন্তু তোমার স্ক্রিপ্টটা সেই বাজেটে এক্সিকিউটেবল কিনা সেইভাবেই তুমি স্ক্রিপ্টিংটাকে অ্যাপ্রোচ করো। যেটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে আমরা খুব এমন কিছু লিখে ফেললাম যেটা আমি বাজেটে প্রপারলি এক্সিকিউট করতে পারলাম না, আর এক্সিকিউশনের অভাবে ব্যাপারটা খারাপ হয়ে দাঁড়ালো। তো সেইটা সেইভাবে অ্যাপ্রোচ না করে, যে বাজেটে তুমি কাজ করছো সেই স্ক্রিপ্টটাকে সেই বাজেটে এক্সিকিউটেবল এবং প্রপারলি এক্সিকিউটেবল হিসেবে লেখো। তাতে যদি তোমার কিছু কি সিনস বাদ দিতে হয়, সেটাকে অন্যভাবে ট্রিট করতে, সেটা করো। কারণ যাই এক্সিকিউট তুমি করবে, সেটা যেন বাজেটে এক্সিকিউটেবল হয়।
যেমন আমরা অনেক বাংলা ছবিতে দেখেছি এমন কিছু সিনস তৈরি হয়েছে খুব কম দামি তাড়াহুড়োতে করা ভিএফএক্স দিয়ে, সেটা খুব হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাগুলো যাতে তৈরি না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস, সেটা সমস্ত ইয়াং ফিল্ম মেকারদের আমি বলবো, সেটা হচ্ছে শুটিংয়ের আগে অ্যাটলিস্ট 6 মাস প্রি প্রোডাকশনে টাইম দাও, এবং প্রত্যেকটা সিন বাই সিন যাও এমনভাবে দেখে যে তোমার যে বাজেট আছে তার 90% যেন স্ক্রিনে দেখা যায়। আজকে যদি আমার 10 লাখ টাকা খরচ হয়, তার জন্য 9 লাখ টাকা ক্যান বি সিন অন স্ক্রিন। কারণ শুটিংয়ে এমন অনেক খরচ হয় যেগুলো স্ক্রিনে দেখা যায়। তুমি আজকে কী খাচ্ছ, স্টারবাক্স থেকে কফি খাচ্ছ না নেসকফির 2 টাকার কফি খাচ্ছ, মানে আনওয়ান্টেড প্রচুর খরচা থাকে আনওয়ান্টেড যেগুলো প্রচুর খরচ থাকে, প্রত্যেকটা সিনেমাতেই থাকে। চেষ্টা করতে হবে সেই আনওয়ান্টেড খরচ যেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে না সেটাকে কিভাবে কাট ডাউন করা যায়, কতটা কাট ডাউন করা যায়, এবং প্রোডাকশানে যাতে স্ক্রিনে কত 90% অফ দ্য বাজেট যাতে দেখা যায় সেইভাবে ওয়ার্কআউট করতে হবে। এবং এই ওয়ার্কআউট করাটা কিন্তু খুবই কঠিন। সেটার জন্য প্রপার প্রি প্রোডাকশন, সিন বাই সিন প্রি প্রোডাকশন, কীভাবে শ্যুট হবে, কোথা থেকে শ্যুট করলে টাকা বাঁচবে, সেটা কিন্তু 10 টাকা বাঁচানো থেকেই শুরু হয়। সেই জায়গাতে লক্ষ্য করে এগোতে হবে। এই 3টে আমার বক্তব্য। জয়ব্রতদা, আমাদের এই পডকাস্টের অনেক দিনই চলছে, প্রচুর দর্শকের অনেক রকম ফিডব্যাক পায়। তো তোমার কাছেও জানতে চাই আমাদের এই মগজমারির এই পডকাস্ট সম্বন্ধে তোমার কি ধারণা, বা আমাদের এই কার্যকলাপ নিয়ে তোমার কি ভাবনা চিন্তা? আমার মনে হয় যে তোমাদের এই পুরো কার্যকলাপ, যেটা আমার এর আগেও তোমাদের পডকাস্ট দেখি, সেটা ইয়াং জেনারেশনের যারা ফিল্ম মেকার, যারা নতুন কাজ করতে আসছে, তাদেরকে তোমার অনুপ্রেরণা দেবে। সেটা গত সরকার অনুপ্রেরণা নয়, মানে প্রপার অনুপ্রেরণা দেবে। এবং আমি সবাইকে বলবো যারা দেখছেন, এই প্রত্যেকের টিমের সাথে আমার পরিচয় হলো আজকে, সবার সাথে খুব হাসি মজা আড্ডা আমরা দিলাম। এই টিমের যারা কাজ করছেন তাদেরকে ভালোবেসে আপনারা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। শুধু আমাদের ভিডিওটা না, অন্যান্য প্রচুর পডকাস্ট আছে এখানে, ওগুলো দেখুন। এবং এই এদের পুরো মগজমারি টিমেরকে সাহায্য করুন, শেয়ার করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ জয়ব্রতদা। এই মগজমারিটা যেটা জয়ব্রতদা বলল, এই মগজমারিটাই দরকার। এবং আমাদের এই মগজমারির পডকাস্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে এই একটাই উদ্দেশ্য থাকে, যেন আমাদের প্রত্যেকটা কন্টেন্ট আগামী দিনের নতুন প্রতিভাদের একটা সুযোগ খুঁজে দেয় এবং তাদেরকে একটা সাহস যোগায়, এবং তারা যেন আগামী দিনে মন খুলে কাজ করতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো এপিসোডে। টাটা।